যখন থেকে ইসলামকে রাষ্ট্রশক্তি থেকে বাদ দেওয়া হয়েছে তখন থেকেই দেশে অশান্তি, জুলুম, অত্যাচার, নির্যাতন চলছে এবং এখনো চলছে। সোনালী আসমা এটা হলো কৃষকের গলার ফাঁসে পরিণত হয়েছে। তাহলে যদি সব দলকে বাতিল করে তাহলে কি তার আর গণতন্ত্র থাকে? এটা হয়ে গেল স্বৈরতন্ত্র। বাংলাদেশের সম্পদকে ভারতে পাচার করে দেওয়া হয়েছিল। এই ৭১-এর তকমা লাগিয়ে আমাদেরকে ৫৪ বছর ধরে শোষণ করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। ১৯৭১ সালটা আপনাদের ভালো মনে আছে। এই ৭১-এর তকমা লাগিয়ে আমাদেরকে ৫৪ বছর ধরে শোষণ করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। তারা কি বলল? তখনও বৈষম্য ছিল, পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান, এই বৈষম্য যাতে না থাকে তার জন্য আন্দোলন করেছিল। তারা বলেছিল আমার ভোট আমি দিব, যাকে ইচ্ছা তাকে দিব। এবং তারা বলছিল যে ভোটের অধিকারের সাথে সাথে ভাতের অধিকার আমরা প্রতিষ্ঠা করি। ৭১ সালে যে আন্দোলন করা হলো তারপর পরে আপনি চিন্তা করে দেখেন এই তিনটা জিনিস তারা যেটা দিতে চেয়েছিল কি অবস্থা হয়েছে। ৭৪-এর দিকে দেখবেন মানে একটা মন্বন্তর, একটা দুর্ভিক্ষ দেখা দিয়েছে। মানুষ খেতে পায় না, বরং বমি খেয়ে জীবনযাপন করেছে, এই ইতিহাস পত্রিকার পাতায় লেখা আছে। এটা তো গেল একটা দিক। গণতন্ত্রের কথা যিনি বলেছিলেন, যে দল বলেছিল এবং যারা বলেছিল তারা সব দলকে বাতিল করে বাকশাল করে। তাহলে যদি সব দলকে বাতিল করে তাহলে কি তার আর গণতন্ত্র থাকে? এটা হয়ে গেল স্বৈরতন্ত্র। তাহলে স্বৈরতন্ত্র দিয়েই তার যাত্রা শুরু করেছে। তাহলে ওয়াদার সাথে বিশ্বাসঘাতকতা করা হলো নাম্বার 1। সকল দলকে নিষিদ্ধ করে দিয়ে শুধুমাত্র বাকশাল নামক দল রাখার কারণে এটা একটা বিশ্বাসঘাতকতা তারা করেছে। ২ নম্বর বিশ্বাসঘাতকতা করছে এটা যে তারা আমাদের দেশের সম্পদকে নিয়ে দেশের জনগণকে খাওয়াবে, কিন্তু আমরা দেখেছি বাংলাদেশের সম্পদকে ভারতে পাচার করে দেওয়া হয়েছিল। আপনাদের মনে আছে কিনা মেজর জলিলের লেখা বই যদি আপনারা পড়ে থাকেন, অথবা যারা ইতিহাসের ছাত্র তারা দেখবেন বাংলাদেশের সোনালী আঁশ পাট ধ্বংস করা হয়েছে। এই পাটের নাম ছিল সোনালী আঁশ, কিন্তু এটাকে এমন ভাবে ধ্বংস করা হলো যার ফলে শেষ পর্যন্ত নাম হলো যে সোনালী আসমা, এটা হলো কৃষকের গলার ফাঁসে পরিণত হয়েছে। এই কাজটা তারা করেছেন এবং তারা গণতন্ত্রের জন্য যে আন্দোলন করে নিজের ভোট নিজে দিব বলছে, সেই কথাটা তারা কথা রাখে না। বরং তারা যে সিস্টেম করলো সেটা হলো যে আমার ভোট আমি দিব, তোমারটাও আমি দিব। তারা সংবিধানে একটা কথা যোগ করে দিল। আমাদের মনে আছে আপনাদের বাংলাদেশ জামাত ইসলামের সাবেক আমির অধ্যাপক গোলাম আজম রাহিমাহুল্লাহ, তিনি দুটি কথা বলেছিলেন। একটি বলেছিলেন বাংলাদেশে যদি গণতন্ত্র রাখতে হয় তো ভোট যারা পরিচালনা করবে তাদেরকে নিরপেক্ষ হইতে হবে। সেই ফর্মুলা দিয়েছিলেন তিনি কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠার ব্যাপারে। এটা আল্লাহর মেহেরবানি প্রথম দিকে সবাই মেনে নিল এবং সংবিধানে অন্তর্ভুক্ত হলো। কিন্তু পতিত স্বৈরাচার যখন তার জনসমর্থন হারাতে লাগলো তখন বললো যে এইভাবে চললে তো আমরা থাকতে পারবো না ক্ষমতায়, অতএব এটাকে বাদ দাও, এখন সংবিধানে লিখে দাও যে দলীয় সরকারের অধীনে নির্বাচন হবে। এটা করে নাই তার? দলীয় সরকারের অধীনে নির্বাচন হলে এটা কি নিরপেক্ষ হবে? কিছুতেই হবে। তো এটা তিনি বলেছিলেন, কিন্তু তারা বাদ দিয়ে দিল। দলীয় সরকারের অধীনে এই নির্বাচন করতে গিয়ে বহু মানুষকে তারা বিভিন্ন ভাবে অত্যাচার, নির্যাতন, জুলুম, নিষ্পেষণ, জেলখানা থেকে শুরু করে আইনের ঘর, এমন কোন জিনিস বাদ নাই যেখানে তাদের উপর জুলুম অত্যাচার করা হয় না। তো আল্লাহর আইনকে তারা কেউ চালু করে নাই। এ পর্যন্ত যতগুলো সরকার আমরা দেখেছি সব মানব রচিত মতবাদ দিয়ে দেশ চালিয়েছে। তো যার ফলে যা হওয়ার তাই হয়েছে। ইসলামী আইন যদি হতো, আল্লাহ তো আইন হতো, তাহলে দেশে শান্তি হতো। ইসলাম মানেও শান্তি,
আত্মসমর্পণ করবে আল্লাহর আইনের কাছে, এটা হচ্ছে ইসলাম। এই ইসলাম চালু হলে দেশে শান্তি প্রতিষ্ঠা হয়। অতীতে যখনই যে দেশে যে এলাকায় ইসলাম কায়েম হয়েছে সেখানেই মানুষ শান্তি পেয়েছে। যতদিন ইসলাম ছিল ততদিন মানুষ শান্তির সাথে জীবনযাপন করতে পেরেছিল, এবং যখন থেকে ইসলামকে রাষ্ট্র শক্তি থেকে বাদ দেওয়া হয়েছে তখন থেকেই দেশে অশান্তি, জুলুম, অত্যাচার, নির্যাতন চলছে এবং এখনো চলছে। আপনারা খেয়াল করেছেন যে 5 তারিখে 5ই আগস্ট সেখানে তারা যে জিনিসটা লড়াই করে অর্জন করেছে আমাদের জন্য, আমাদের সকলের জন্য, সেটা হচ্ছে যে জাস্টিস কায়েম হবে, সুবিচার কায়েম হবে।